একটা অ্যাপস কিভাবে একটা শহরে যাতায়াত ব্যবস্থাকে সহজ করতে পারে। ঢাকা শহরের তীব্র যানজট এবং মানুষের সময়ের মূল্য দেওয়ার দুইয়ের মাঝে দাঁড়িয়ে তিনজন তরুণ শুরু করেছিল একটি অ্যাপসের যাত্রা, যা ঢাকা শহরে যাতায়াত ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে গেছিল। তো আজকে আমরা জানবো সেই অ্যাপস তথা পাঠাওয়ের কথা। পাঠাওয়ের গল্পটা শুরু 2015 সাল থেকে। তো আজকে আমরা পাঠাওয়ের উত্থান এবং তাদের সফলতা বিস্তারিত আলোচনা করব। চলুন ঘুরে আসা যাক ইন্ট্রোর পরে। পাঠাওয়ের যাত্রা শুরু হয়েছিল 2015 সালে সাধারণ একটি ডেলিভারি সার্ভিস দিয়ে। তাদের তিনজন প্রতিষ্ঠাতা ছিল আহমেদ সালে, সিফাত আদনান এবং হুসাইন ইলিয়াস। তারা তাদের প্রথম দিকের যাত্রাটা শুরু করেছিল ডেলিভারি সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে। পরবর্তীতে তারা বাইক রাইড শেয়ারিংয়ে যাত্রা শুরু করে 2016 সালে এবং এরপর থেকেই তারা বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট, ডেলিভারি সার্ভিস, কুরিয়ার এবং অ্যাপ ভিত্তিক ফুড ডেলিভারি সার্ভিসও তাদের অ্যাপসের মাধ্যমে দিয়ে থাকে। এবং তাদের একই অ্যাপসের মধ্যে সব ধরনের সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে তারা মাল্টিপল সার্ভিস আন্ডারে সিঙ্গেল অ্যাপস যাত্রা শুরু করে। আর পাঠাও একটি স্টার্ট আপ জার্নি না, এটা একটা সম্ভাবনাময় স্টার্ট আপ জার্নি, যে বাংলাদেশের মতো একটা দেশের তিনজন ছোট উদ্যোক্তাও কিভাবে একটি দেশের মধ্যে একটা বড় ধরনের সম্ভাবনাময় ইনভেস্টমেন্ট আনতে পারে, সেটাই একটা আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য যথেষ্ট। তাদের ফান্ডিংটা কিভাবে আসে? 2015 সালে যখন তারা যাত্রা শুরু করে, তখন তারা ইনিশিয়াল ফান্ডিং হিসেবে তেমন কোনো ফান্ডিং না পেলেও তারা পরবর্তীতে গোজেক এবং ওপেন স্পেস ভেঞ্চারের মতো বড় বড় ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত প্রায় $50 মিলিয়ন ফান্ডিং তারা আয় করতে সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত তারা এই ফান্ডিং নিয়ে কাজ করে যাচ্ছে। পাঠাও যখন যাত্রা শুরু করে তখন তাদের সামনে কোনো প্রতিযোগী ছিল না। 2015 সালের পরবর্তীতে 2016 সালে যখন তারা বাইক রাইড শেয়ারিং শুরু করে, তখন বাংলাদেশের মার্কেটে আছে ইন্টারন্যাশনাল জায়ান্ট রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। তবে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থার বাস্তবতা এবং কাস্টমারের চাহিদা এবং লোকাল সকল সিচুয়েশন বুঝতে পেরে পাঠাও যেভাবে তাদের ব্যবসার সাথে খাপ খাইয়ে নেয়, উবার সেভাবে পারে না। সেই কারণে পাঠাও তাদের নিজস্ব জায়গা ধরে রাখে এবং সেই সাথে তখন আসে সহজ রাইড শেয়ারিং এবং ওভাই আরও ইনড্রাইভ কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যাত্রা শুরু করে। কিন্তু কেউই ওই পরিমাণ তুলনামূলক ফান্ডিং এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট না থাকার কারণে তাদের কার্যক্রম এখন বর্তমানে বন্ধই বলা যায়। কিন্তু পাঠাও টিকে থাকে। তাদের ব্যবসার পরিসর, পাঠাও শুধু এখন রাইড শেয়ারিং বা ফুড ডেলিভারির মধ্যে সীমাবদ্ধ নেই, তাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। পাঠাও ফুড থেকে শুরু করে পাঠাও ফার্মা এবং পাঠাও ডেলিভারি ন্যাশনাল ওয়াইড যে ডেলিভারি সার্ভিসটা আছে এবং সেগুলো দিয়ে তারা যাত্রা শুরু করে। এবং বাংলাদেশেই শুধু এরা সীমাবদ্ধ থাকেনি, এরা তাদের আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাদের যাত্রাটা শুরু করে 2018 সালে নেপালের কাঠমান্ডুতে তাদের রাইড শেয়ারিং সার্ভিস চালু করার মাধ্যমে। এর ফলে পাঠাও একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে পরিণত হয়। জিপিআর তথ্য অনুসারে পাঠাওয়ের 2024 সালে টার্ন ওভার প্রায় $14 মিলিয়ন। আর এরা তাদের ইনভেস্টর থেকে এ পর্যন্ত প্রায় $50 মিলিয়ন তারা ফান্ডিং পেয়েছে, যা তারা বিভিন্ন ধরনের সার্ভিস উন্নয়নে কাজ করে যাচ্ছে। তবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু কিছু চ্যালেঞ্জ থাকে, পাঠাওয়েরই চ্যালেঞ্জ ছিল। যেমন 2016 সালে যখন যাত্রা শুরু করে, বাংলাদেশে তেমন কোনো নীতিমালা ছিল না বা রাইড শেয়ারিংয়ের কোনো নীতিমালা বিআরটিএ কর্তৃক ছিল না। পরবর্তীতে এর প্রতিবন্ধকতা হিসেবে পাঠাও অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং একরকম নিষিদ্ধ বা একরকম নীতিমালা না থাকার কারণে ইলিগাল বলা হয়ে থাকতো। কিন্তু 2018 সালে যখন রাইড শেয়ারিং নীতিমালা বিআরটিএ প্রণয়ন করে, এরপর থেকে পাঠাও তাদের আবার যাত্রা শুরু করতে পারে। এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা আসে, যেমন পাঠাওয়ের ক্লোজড ওয়ালেট পেমেন্ট সিস্টেম, যেমন তাদের পাঠাও ওয়ালেটে তাদের কাস্টমারের টাকা জমিয়ে রাখার যে ব্যাপারটা, এটা বাংলাদেশ ব্যাংক বাধা দেয়, কারণ এটা করার অনুমতি তাদেরকে দেয়নি। এবং
পরবর্তীতে তারা আরও কিছু সমস্যা, যেমন বাংলাদেশের অপেশাদারিত্ব, মানে রাইড শেয়ারিং যারা প্রোভাইড করতো, প্রথম দিকে যারা পেশাদার রাইডার তারা প্রোভাইড করতো, কিন্তু পরবর্তীতে গ্রাম থেকে যেসব রাইডার বা সরাসরি ফুল টাইম কাজ করার জন্য যে সকল রাইডার পাঠাওয়ে আসে, তারা কিন্তু তাদের অপেশাদারিত্বর কারণে এবং যাত্রীর আচরণগত সমস্যার জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এছাড়া বাংলাদেশের রাস্তাঘাট এবং ট্রাফিক জ্যাম এবং জিপিএসের ঠিকঠাক মতো বা ম্যাপের ঠিকঠাক মতো কাজ না করার কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। পাঠাও তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? পাঠাও শুধুমাত্র অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান থেকে থেমে না থেকে তারা ভবিষ্যতে কিভাবে এই সার্ভিসটাকে আরও বড় করা যাবে বা কীভাবে এটাকে আরও ইমপ্রুভ করা যায় সেই দিকে লক্ষ্য নিয়ে আগাচ্ছে। এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে তারা এখানে বাই নাও পে লেটার অপশনটা এখন রিসেন্টলি চালু করেছে। তারা এখন সিরিজ বিতে ফান্ডিং করছে, অর্থাৎ একটা গ্রোথ একটা কোম্পানি হিসেবে যা ফান্ডিং করা দরকার তারা ফান্ডিং নিয়ে, তারা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে ফান্ডিং নিয়ে তারা এখন তাদের সার্ভিসটাকে আরও ইমপ্রুভ করছে, যাতে কাস্টমাররা তাদের সরাসরি তাদের অ্যাপস থেকে সার্ভিস নিয়ে সন্তুষ্ট থাকতে পারে। তো পাঠাওয়ের গল্প আমাদের শেখায় একটি সফল বিজনেস দাঁড় করাইতে কিভাবে কাজ করতে হয়, কিভাবে আমাদের ফান্ডিংটা ম্যানেজ করতে হয়, কিভাবে সঠিক পরিকল্পনা থাকলে বাংলাদেশে বসেও একটা বড় ধরনের প্রতিষ্ঠান তৈরি করা যায়। তো আমরা যারা ছোট ছোট প্রতিষ্ঠান নিয়ে কাজ করি বা ছোট ছোট স্টার্ট আপ নিয়ে কাজ করি, তো তারা পাঠাও থেকে শিক্ষা নেওয়া উচিত। তো আজকের ভিডিওতে আমরা পাঠাওয়ে যে ব্যাপারগুলো আলোচনা করলাম, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনার যদি পাঠাও নিয়ে কোনো মতামত থাকে বা পাঠাও ব্যবহার নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।